নমস্কার। এই ইউনিটে আমরা ভারতের উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টস ইন ইন্ডিয়া আলোচনা করব। আমি দেবজিৎ গোস্বামী, সহকারী অধ্যাপক, জনপ্রশাসন বিভাগ, সমাজবিজ্ঞান অনুষদ, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আমাদের এই ইউনিটের আলোচনার কন্টেন্ট স্ট্রাকচারটা এই প্রকারের হবে। প্রথমে ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন, তারপর আমরা আলোচনা করব ভারতের বিচার বিভাগের কাঠামো অর্থাৎ স্ট্রাকচার, এবং এইটা স্পেসিফিক্যালি হাইকোর্টের নয়, কিন্তু আমরা জানি ভারতবর্ষে যেহেতু একটা সিঙ্গল ইন্টিগ্রেটেড জুডিশিয়াল স্ট্রাকচার রয়েছে, তাই জন্য আমরা ওভারঅল ভারতবর্ষের যে বিচার বিভাগীয় পরিকাঠামো, সেই কাঠামোটা আর স্ট্রাকচারটা আমরা আলোচনা করব। তারপর আমরা নির্দিষ্টভাবে ভারতে হাইকোর্ট কিংবা উচ্চ আদালতের যে বিবর্তন, দ্য এভলিউশন, দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য গ্রোথ অফ হাইকোর্টস ইন ইন্ডিয়া, সেইটা আলোচনা করব। তারপরে আমরা ভারতের স্বাধীনতার পরে প্রেজেন্ট ডে যে হাইকোর্টস, তার কনস্টিটিউশনাল সংবিধান অনুযায়ী তার যে কম্পোজিশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস অর্থাৎ হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া, গঠন, এইটা আলোচনা করব। দেয়ার আফটার হাইকোর্টের বিচারকদের মেয়াদকাল অথবা টেনিওর। তারপর ভেরি ইম্পর্ট্যান্ট, হাইকোর্টের ভূমিকা, দ্য রোল, দ্য সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ হাইকোর্টস ইন ইন্ডিয়া আলোচনা করব। তারপর আমরা যেমন সুপ্রিম কোর্টের বিভিন্ন অধিক্ষেত্র দেখেছিলাম অর্থাৎ জুরিসডিকশনস, আমরা অরিজিনাল, অ্যাপিলেট, অ্যাডভাইজারি, রিট এরকম জুরিসডিকশনস সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখেছি। ঠিক তেমনই আমরা হাইকোর্টের অধিক্ষেত্রেও আলোচনা করব, কিন্তু হাইকোর্টের জুরিসডিকশনসের মধ্যে যেমন অরিজিনাল, অ্যাপিলেট, রিট থাকবে, কিন্তু অ্যাডভাইজারি জুরিসডিকশন অ্যাজ সাচ থাকবে না। তাছাড়া আমরা হাইকোর্টের স্বাধীনতা অথবা তার যে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করার যে ক্যাপাসিটি এবং তার যে গুরুত্ব, স্বাধীনভাবে কাজ করার হাইকোর্টের যে সিগনিফিকেন্স, সেইটা আলোচনা করে আমরা এই ইউনিট কনক্লুড করব। প্রথমেই একটা ভূমিকা স্থাপন করা দরকার। আমরা জানি যে সংবিধান অনুসারে একটি রাজ্যের মধ্যে বিচার বিভাগের শীর্ষে হাইকোর্টের বিধান রয়েছে। ভারতের সংবিধানের ষষ্ঠ অংশের পঞ্চম অধ্যায়ে হাইকোর্টের সংগঠন ও কার্যাবলী সম্পর্কিত বিধান রয়েছে। সংবিধানের ১২৫ নম্বর ধারায় বিধান অনুসারে প্রতিটি রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট থাকবে এবং এই আদালতগুলির সাংবিধানিক মর্যাদা রয়েছে, অর্থাৎ there is a constitutional basis for the formation of high courts in India। কিন্তু প্রত্যেকটি রাজ্যের জন্য যে ইন্ডিভিজুয়াল হাইকোর্ট আছে সেরকম কিন্তু নয়। ২ বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠার ক্ষমতা সংসদের রয়েছে। উদাহরণস্বরূপ পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্যের জন্য একটি হাইকোর্ট রয়েছে। ঠিক তেমনই কলকাতা হাইকোর্টের এখতিয়ার কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যেমন আন্দামান অ্যান্ড নিকোবর, সেখানেও কিন্তু কার্যকরী। অর্থাৎ দ্য জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট, সেটা যে একটি রাজ্যের জন্য একটি হাইকোর্ট হবে এবং সেই রাজ্যের অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ হবে, সেটা কিন্তু কম্পালসরি নয়। যেমন আমরা আলোচনা করলাম, পাঞ্জাব ও হরিয়ানার ক্ষেত্রে দুটি রাজ্যের জন্য একটি হাইকোর্ট, আবার কলকাতা হাইকোর্ট শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জন্যও কিন্তু ভ্যালিড। আবার উদাহরণস্বরূপ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, যেমন ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, তার জন্য কিন্তু একটি নিজস্ব পৃথক হাইকোর্ট রয়েছে। এক্সক্লুসিভলি ফর দিল্লি ইউনিয়ন টেরিটরি, যেটাকে আমরা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নও বলে থাকি, সেটার জন্য কিন্তু একটা পৃথক হাইকোর্ট রয়েছে, দিল্লি হাইকোর্ট। ভারতে বিচার বিভাগের যে কাঠামো, যে স্ট্রাকচার, সেটা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করা যাক। তবে এইটা হাইকোর্ট স্পেসিফিক স্ট্রাকচার নয়,
এটা হচ্ছে ভারতের যে সিঙ্গল ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি রয়েছে তার কাঠামো। সামগ্রিক বিচার বিভাগকে ভারতবর্ষের 3টি স্তরে ভাগ করা হয়েছে। শীর্ষে একটি সুপ্রিম কোর্ট রয়েছে, তারপরেই প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে সাধারণত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক বা একাধিক রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি কিংবা কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে হাইকোর্ট রয়েছে, এবং হাইকোর্টের নিচে সর্বনিম্ন স্থানে সাবঅর্ডিনেট কোর্ট, সেশনস কোর্ট ইত্যাদি রয়েছে। সুপ্রিম কোর্ট আইনের ও দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের ঘোষিত আইন ভারতের ভূখণ্ডের সমস্ত ছোট আদালতকে বাধ্যতামূলকভাবে মানতে হবে। হাইকোর্টও অফকোর্স এর বাইরে নয়। হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে জাজমেন্টস, যে রায়, সেই প্রিসিডেন্টসগুলোকে মেনেই চলে। কিন্তু এরকম অনেক বিষয় রয়েছে যেখানে হয়তো সুপ্রিম কোর্ট কোনো একটা স্পেসিফিক কেস, কোনো একটা স্পেসিফিক ম্যাটার হয়তো এখনো শোনেনি, মামলাটা শোনেনি, কিন্তু হাইকোর্টও সেই বিষয়ে কিন্তু নিজের মতন করে সংবিধানকে রক্ষা করার জন্য সেই মামলায় রায় দিতে পারে। সুপ্রিম কোর্টের নিচে যেমন রাজ্যগুলিতে অবস্থিত রয়েছে হাইকোর্ট, আবার প্রতিটি হাইকোর্টের অধীনে জেলা দায়রা আদালত, অধস্তন আদালত এবং ক্ষুদ্র বিচার বিভাগের আদালত কিংবা স্মল কজ কোর্টস রয়েছে। একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, কিংবা বলা যেতে পারে ভারতের মতো একটি আধা যুক্তরাষ্ট্র অর্থাৎ কোয়াসি ফেডারেল বিচার ব্যবস্থায়, এই কোয়াসি ফেডারেল বিচার ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের সংবিধানের ব্যাখ্যার যে চূড়ান্ত ক্ষমতা, এই কর্তৃত্বের জন্যই সুপ্রিম কোর্টকে নির্মাণ করা হয়েছিল ঠিকই, কিন্তু একইভাবে রাজ্য স্তরেও কিন্তু হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতবর্ষে হাইকোর্টের যে বিবর্তন, তার যে এভলিউশন, তার যে হিস্টোরিক্যাল কনটেক্সট, সেটা একটু আলোচনা করা যাক। আমরা জানি 1773 সেই সময়ের রেগুলেটিং অ্যাক্ট, তার মাধ্যমে কলকাতায় অবস্থিত ভারতে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, যেটাকে বলা হয় কলকাতার ফোর্ট উইলিয়াম সুপ্রিম কোর্ট অফ অ্যাডজুডিকেচার, যেটা 1774 সালে প্রতিষ্ঠিত হয় অ্যাজ পার দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। কিন্তু এই সুপ্রিম কোর্টটি কিন্তু সেই সময় প্রথম সুপ্রিম কোর্ট হলেও একমাত্র সুপ্রিম কোর্ট ছিল না। পরবর্তীকালে মাদ্রাস এবং বম্বে, এখানেও সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1800 1800 সালে এবং 1823 1823 সালে। এবং এই সুপ্রিম কোর্টগুলো কিন্তু রাজার দ্বারা প্রতিষ্ঠিত, অর্থাৎ সেই সময় ছিলেন কিং জর্জ এবং কিং জর্জ দ্য থার্ড, এবং এই কোর্টগুলো কিন্তু কোনোভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট নয়, এটা মোনার্ক কিংবা ক্রাউন, সেই সময় যেই রাজা বা রানী ইংল্যান্ডে রয়েছেন তাদেরকে রিপ্রেজেন্ট করছে, এবং এই ক্ষেত্রে 1823-তে স্পেসিফিক্যালি এটা কিং জর্জ দ্য থার্ড ছিলেন। এই সময়কালে এই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের পরে এবং 1744-এ প্রথমবার যখন সুপ্রিম কোর্ট অফ অ্যাডজুডিকেচার কলকাতার ফোর্ট উইলিয়ামে হলো, এবং পরবর্তীকালে মাদ্রাজ এবং বম্বেতেও হলো, এই সময়কালে বিচার বিভাগ দুটি ব্যবস্থা নিয়ে গঠিত হয়েছিল। এক হচ্ছে প্রেসিডেন্সিগুলিতে সুপ্রিম কোর্ট ছিল, যেমন প্রেসিডেন্সি ক্যালকাটা, প্রেসিডেন্সি বম্বে, প্রেসিডেন্সি মাদ্রাস, এবং প্রদেশগুলিতে সদর আদালত ছিল। পরবর্তীকালে 1861 সালে হাইকোর্ট আইনের অধীনে এই দুটি ব্যবস্থা একত্রিত করা হয়েছিল, এবং এই 1861-এর হাইকোর্টস অ্যাক্ট কিন্তু ভারতবর্ষে হাইকোর্টের বিবর্তন, এভলিউশন কিংবা স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন। এই আইনটি কলকাতা, বম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সি শহরগুলিতে সুপ্রিম কোর্ট এবং স্থানীয় আদালতগুলি, যেমন সদর দেওয়ানি আদালত, সদর নিজামত আদালত, এই প্রতিস্থাপন করে এবং প্রেসিডেন্সিগুলিতে হাইকোর্ট প্রতিষ্ঠা করে। অর্থাৎ এখন কিন্তু এই প্রেসিডেন্সি অফ ক্যালকাটা, বম্বে, মাদ্রাস, এখানে কিন্তু সুপ্রিম কোর্ট থাকলো না, বরং এখানে হাইকোর্টের প্রতিষ্ঠা হলো। 1862 সালে কলকাতা হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট এবং বম্বে হাইকোর্ট প্রতিষ্ঠা হলেও আপিলের সর্বোচ্চ আদালত ছিল প্রিভি কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটি। অর্থাৎ যদিও বা
প্রেসিডেন্সিগুলিতে হাইকোর্ট স্থাপিত হলো, তবু আমরা এখানে দেখতে পাই হাইকোর্টের যে জুরিসডিকশন, যে পাওয়ার, যে ক্ষমতা, সেটা কিন্তু কিছুটা হলেও কার্টেলড ছিল। তার কারণ প্রিভি কাউন্সিল, যেটা অফকোর্স ইংরেজদের শাসনের অধীনে, সেই প্রিভি কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটি কিন্তু ছিল আপিলের জন্য সর্বোচ্চ আদালত। অতএব এই হাইকোর্টের ইন্ডিপেন্ডেন্স কিংবা হাইকোর্টের সেই সময়, মানে আমি 1862 সালের কথা বলছি, সেই সময় প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে হাইকোর্টের যে অথরিটি, সেটা কিছুটা হলেও কিন্তু ছেটে দেওয়া হয়েছিল এবং বিচার বিভাগীয় কমিটি, যেটা প্রিভি কাউন্সিলের অন্তর্গত, অর্থাৎ ব্রিটিশ নিয়ন্ত্রণে, সেইটাই কিন্তু রাজ্য স্তরে সর্বোচ্চ আপিলের আদালত ছিল। কিন্তু স্বাধীনতার পর অফকোর্স আমরা জানি যে সিঙ্গল ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে সাধারণত হাইকোর্ট হয়ে উঠল সর্বোচ্চ আপিলের জায়গা। ব্রিটিশ শাসনের অধীনে প্রতিটি হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং সর্বোচ্চ 15 জন বিচারক ছিল। কিন্তু স্বাধীনতার পরে যে হাইকোর্ট গঠন ও নিয়োগ প্রক্রিয়া যদি আলোচনা করা যায়, সেইখানে কিন্তু সুপ্রিম কোর্টের মতন, মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে সুপ্রিম কোর্টের মতন হাইকোর্টের জন্য ন্যূনতম সংখ্যক বিচারপতি কিন্তু স্থির করা ছিল না। অর্থাৎ দেয়ার ওয়াজ নো লিমিটেশন টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ জাজেস। বরং ভারতের রাষ্ট্রপতি সময়ে সময়ে প্রতিটি হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করতে পারেন। ভারতের প্রধান বিচারপতি এবং রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ করেন। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নিতে হয়। দায়িত্বভার কমানোর জন্য অতিরিক্ত বিচারক নিয়োগের বিধানও সংবিধানে রয়েছে, এনাদেরকে বলা হয় অ্যাডিশনাল জাজেস। তবে এই নিয়োগগুলি অস্থায়ী, যার মেয়াদ 2 বছরের বেশি নয়। কিন্তু আমরা জানি যেমন সুপ্রিম কোর্ট তেমনই হাইকোর্টের ক্ষেত্রেও জাজেসদের যে অ্যাপয়েন্টমেন্ট, সেইটা যদিও বা অ্যাপয়েন্টমেন্ট ফাইনালি দিচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, কিন্তু এখানে কিন্তু কোর্টের যে বিচারক তাদের মতামত নেওয়া হয় এবং এই সিস্টেমটাকে বলা হয় কলিজিয়াম সিস্টেম, যেখানে বিচারকরাই ঠিক করে যে পরবর্তী বিচারপতি হিসেবে কে নিযুক্ত হতে পারে। একজন ব্যক্তি হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগের জন্য যোগ্য হবেন যদি তিনি ভারতের নাগরিক হন এবং কমপক্ষে 10 বছর ধরে ভারতের ভূখণ্ডের বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকেন, অথবা কমপক্ষে 10 বছর ধরে কোনো হাইকোর্টের বা পরপর 2 বা ততোধিক আদালতের আইনজীবী থাকেন। অর্থাৎ আমরা দেখছি সুপ্রিম কোর্টের মতনই হাইকোর্টের ক্ষেত্রেও কিন্তু একজন বিচারক হওয়ার যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কিংবা সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু, এলিজিবিলিটি কিন্তু অনেকটাই উচ্চমানের। এর কারণ প্রথমত বিচার বিভাগকে রাজনৈতিক যে একটা ইনফ্লুয়েন্স, রাজনৈতিক একটা কন্ট্রোল, তার থেকে দূরে রাখা, এই অ্যাপয়েন্টমেন্ট যাতে মেরিটের ভিত্তিতে হয়। এবং দ্বিতীয়ত আমরা কিন্তু সাধারণত বিচারপতিদেরকে সমাজের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট পার্সোনাল হিসেবে দেখে থাকি। অর্থাৎ বিচারপতিদের দিকে সকলে কিন্তু তাকিয়ে থাকে যে বিচার করবেন। অতএব এনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া, এনাদের কিন্তু এলিজিবিলিটি এন্ট্রি কন্ডিশন ওয়ান অফ দ্য হাইয়েস্ট উচ্চমানের রাখা হয়েছে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। হাইকোর্টের বিচারকদের মেয়াদকাল কিংবা টেনিওর যদি আমরা বলি, তাহলে সাধারণত 62 ইয়ার্স অবধি বয়স না হওয়া পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা তাদের দায়িত্ব পালন করে। কিন্তু 62 এর আগেও তিনি চাইলে পদত্যাগ করতে পারেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলে বা রাষ্ট্রপতির দ্বারা অন্য কোনো হাইকোর্টে স্থানান্তরিত হলেও সেই রাজ্যের হাইকোর্টের বিচারপতিকে সেই আসনটি খালি করতে হতে পারে। তো যদি রাষ্ট্রপতি সেই হাইকোর্টের বিচারককে সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করেন জজ হিসেবে, কিংবা অন্য কোনো হাইকোর্টে তাকে ট্রান্সফার করেন জজ হিসেবে, সে সেই হাইকোর্টের অরিজিনালি যে হাইকোর্টে ছিল সেই হাইকোর্টের বিচারক পদ থেকে সে ভেকেন্ট হবে। কিন্তু তিনি চাইলে পদত্যাগও করতে পারেন,
তিনি রেজিগনেশনও দিতে পারেন। সেই ক্ষেত্রে সেই লেটার অফ রেজিগনেশন সেই বিচারক টেন্ডার করবেন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কেন কি রাষ্ট্রপতি হচ্ছেন অ্যাপয়েন্টিং অথরিটি। সুপ্রিম কোর্টের কোনো বিচারককে যেইভাবে অপসারণ করা হয়, যেটা আমরা অলরেডি জানি, ইট ইজ আ প্রসেস অফ ইমপিচমেন্ট, এবং এই অপসারণের প্রক্রিয়াটা কিন্তু সহজ নয়। ঠিক সেইভাবেই রাষ্ট্রপতি হাইকোর্টের কোনো বিচারক কিংবা বিচারপতিকে অসদাচরণ বা অক্ষমতার কারণে অপসারণ করতে পারেন। এবং আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও দেখেছি যেরকম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি হাউসে, মানে পার্লামেন্টের আপার হাউস, পার্লামেন্টের লোয়ার হাউসে 2/3 মেজরিটি দিয়ে 2/3 মেম্বার্স যারা প্রেজেন্ট এবং ভোট করছে তাদের দ্বারা সেই ইমপিচমেন্ট মোশন পাস করাতে হয়, এবং এই প্রক্রিয়াটা অত্যন্ত কঠিন, এটা সহজ প্রক্রিয়া নয়। ঠিক তেমনই হাইকোর্টের বিচারকদের যদি অপসারণ কিংবা ইমপিচমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। সংবিধানে বলা হয়েছে যে সংসদের উভয় কক্ষে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমেই একজন বিচারককে অপসারণ করা যেতে পারে, এবং বিচারকদের অপসারণের পদ্ধতি বিচারক তদন্ত আইন 1968-এ বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এবার আমরা নির্দিষ্টভাবে হাইকোর্টের যে ভূমিকা, হাইকোর্টের যে রোল, সেইটায় আলোকপাত করব। গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আমরা কয়েকটি উল্লেখ করতে পারি। যেমন, একটি রাজ্যের উচ্চতর আদালত হিসেবে হাইকোর্ট অন্যান্য সাবসিডিয়ারি কোর্টের আপিলের বিরুদ্ধে চূড়ান্ত রায় দেয়, অর্থাৎ উইদিন আ স্টেট হাইকোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। তত্ত্বাবধায়ক ক্ষমতার অধীনে হাইকোর্ট তার অধস্তন অফিস এবং আদালতগুলিকে রেকর্ড বজায় রাখার উপর নির্দেশ করে, অর্থাৎ হাইকোর্টের কিন্তু একটা তত্ত্বাবধান কিংবা সুপারভিশনের পাওয়ার রয়েছে। আদালত কার্যধারা পরিচালনার জন্য নিয়ম নির্ধারণ করার পাশাপাশি কর্মকর্তা ও আইনজীবীদের প্রদত্ত ফি নিষ্পত্তি করার অধিকারও রাখে। ভারতের সংবিধানের 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মানুষের মৌলিক অধিকার এবং অন্যান্য আইনি অধিকার প্রয়োগের জন্য রিট অথবা আজ্ঞালেখ জারি করতে পারে। রিট মঞ্জুর করার ক্ষেত্রে হাইকোর্টের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। হাইকোর্টের রিট এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে বিস্তৃত, কারণ সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার প্রয়োগের জন্যই রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট কিন্তু অন্যান্য যে আইনি অধিকার অর্থাৎ লিগ্যাল রাইটস সেগুলোর জন্য রিট জারি করতে পারে। এই বিষয়ে আমরা যখন এই জুরিসডিকশন কিংবা অধিক্ষেত্র আলোচনা করব তখন আরো বিস্তারিত জানব। এছাড়া কিছু বিষয় হাইকোর্ট নিজে থেকে স্বয়ং সক্রিয়ভাবে মামলা গ্রহণ করতে পারে, যেটাকে বিচার বিভাগীয় সক্রিয়তা কিংবা জুডিশিয়াল অ্যাক্টিভিজম নামে পরিচিত। এই জিনিসটা আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও দেখেছি যে সুও মটো কগনিজেন্স, কোর্ট নিজের থেকেই কোনো স্বতঃপ্রণোদিত মামলা করছে, হাইকোর্টও সেটা করতে পারে। এবং হাইকোর্ট প্রায়শই PIL অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের শুনানি করে থাকে, যা যে কোনো নাগরিককে জনসাধারণের উদ্বেগের বিষয়গুলিকে আদালতে আনার অনুমতি দেয়। সামাজিক, পরিবেশগত এবং অন্যান্য বিষয় মামলাগুলি বিচার বিভাগীয় সক্রিয়তার আরও সহজতর করে ফেলে। অর্থাৎ এই জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মাধ্যমে হাইকোর্ট কিন্তু যে কোনো মানুষের সাধারণত সোশ্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল ইত্যাদি যে কনসার্নগুলো সেগুলোকে কিন্তু নিজের থেকে স্বতঃপ্রণোদিতভাবে সে অ্যাড্রেস করতে পারে। এবার খুবই গুরুত্বপূর্ণ, আমরা হাইকোর্টের যে জুরিসডিকশনস, হাইকোর্টের যে অধিক্ষেত্র সেইগুলো আলোচনা করব। হাইকোর্টের প্রথমেই হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন কিংবা মূল এখতিয়ার, মূল অধিক্ষেত্র। এর মধ্যে রয়েছে মৌলিক অধিকার প্রয়োগ, কেন্দ্র ও রাজ্য বিধানসভার নির্বাচন সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি এবং রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি। নাগরিকদের মৌলিক অধিকার আরোপ সংক্রান্ত বিষয়েও সুপ্রিম কোর্টের সমান এখতিয়ার হাইকোর্টগুলির রয়েছে। হাইকোর্টগুলি বিবাহ,
উইল, বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স, কোম্পানির আইন এবং আদালতের অসম্মান সম্পর্কিত বিষয়েও এখতিয়ার আরোপ করে। এছাড়া বিধায়ক, এমএলএ কিংবা সাংসদ, এমপি এদের নির্বাচন সম্পর্কিত বিষয়গুলিও হাইকোর্টের মূল এখতিয়ারের অধীনে আসে। এই যে আদালতের অসম্মান সম্পর্কিত বিষয়ের কথা বলা হলো, এইটাকে কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট বলে। সেই ক্ষমতাও কিন্তু হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের অধীনেই পড়ে। নেক্সট, দ্বিতীয়ত হচ্ছে হাইকোর্টের আপিল অধিক্ষেত্র কিংবা অ্যাপিলেট জুরিসডিকশন। ভারতের হাইকোর্ট হলো প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আপিলের এখতিয়ারের সর্বোচ্চ আদালত। আমরা আগেই দেখেছি, ইট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল উইদিন দ্য স্টেট। অর্থাৎ এই ধরনের এখতিয়ার প্রয়োগ করা যখন হয়, তখন সেই নির্দিষ্ট রাজ্যের অধস্তন বা নিম্ন স্তরের আদালতের রায় সম্পর্কিত কোনো অভিযোগ উত্থাপিত হয়। হাইকোর্টের আপিলের এখতিয়ার দেওয়ানি অথবা সিভিল কেসেস এবং ফৌজদারি কিংবা ক্রিমিনাল কেসেস উভয় ক্ষেত্রেই প্রসারিত। দেওয়ানি বিষয়ে হাইকোর্ট প্রথম আপিল বা দ্বিতীয় আপিল আদালত। ফৌজদারি বিষয়ে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা বিচারকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়, যেখানে কারাদণ্ডের মেয়াদ 7 বছরের বেশি কিংবা ছোটোখাটো অপরাধ ব্যতীত অন্যান্য নির্দিষ্ট মামলাগুলি হাইকোর্টের আপিলের এখতিয়ারের মধ্যে পড়ে। অর্থাৎ সিভিল ম্যাটার এবং ক্রিমিনাল ম্যাটার, দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের যে অধিকার, সেটা হাইকোর্টের আপিল অধিক্ষেত্র কিংবা অ্যাপিলেট জুরিসডিকশনের অন্তর্গত। নেক্সট হচ্ছে হাইকোর্টের লেখ জারি করার, আজ্ঞা লেখ কিংবা রিট জারি করার অধিক্ষেত্র, যেটাকে বলা হয় রিট জুরিসডিকশন। আমরা জানি যে সুপ্রিম কোর্টের আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং হাইকোর্টের ক্ষেত্রে আর্টিকেল 226 সংবিধানের 226 নম্বর ধারায় হাইকোর্টও কিন্তু রিট জারি করতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা যেই রিট জুরিসডিকশন দেখেছি, তার থেকে কিন্তু হাইকোর্টের রিট জুরিসডিকশন কিছুটা হলেও আলাদা এবং আরও বেশি বিস্তারিত। ভারতীয় সংবিধানের 226 ধারায় হাইকোর্টে নাগরিকদের মৌলিক অধিকার এবং যে কোনো সাধারণ আইনি অধিকারের বাস্তবায়নের জন্য রিট অথবা আজ্ঞালেখ জারি করার ক্ষমতা রাখে। হাইকোর্টের রিট এখতিয়ার একচেটিয়া নয়, আমরা জানি সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও আছে। অতএব সুপ্রিম কোর্টের রিট এখতিয়ারের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ। কিন্তু হ্যাঁ, হাইকোর্টের রিট এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়েও বিস্তৃত। যদিও সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার প্রয়োগের জন্যেই রিট জারি করতে পারে, হাইকোর্ট কিন্তু মৌলিক অধিকারের পাশাপাশি অন্যান্য সাধারণ লিগ্যাল রাইটস, আইনি অধিকার প্রয়োগের জন্য রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে স্পেসিফিক্যালি রিট জুরিসডিকশন অর্থাৎ লেখ অধিক্ষেত্র নিয়ে কিছু পার্থক্য আমাদের অবশ্যই বোঝা উচিত। আর্টিকেল 32-তে ভারতীয় সংবিধান সুপ্রিম কোর্টকে রিট জারি করার এখতিয়ার দিয়েছে এবং হাইকোর্টকে এটি দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 226। সংবিধানে সুপ্রিম কোর্টকে 32 নম্বর ধারা অনুসারে এবং হাইকোর্টকে 226 নম্বর ধারা অনুসারে রিট জারি করার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তবেই রিট জারি করতে পারে, কিন্তু উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টগুলো কিন্তু মৌলিক অধিকার প্রয়োগের পাশাপাশি অন্যান্য আইনি অধিকারের জন্যও রিট জারি করতে পারে। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্ট অবশ্যই রিট জারি করবে, কিন্তু রিট মঞ্জুর করার সময় হাইকোর্টের একটি বিচক্ষণতা কিংবা বিবেচনার অবকাশ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু হাইকোর্টকে যে রিট জারি করতেই হবে এরকম বাধ্যকতা নেই, তার একটা নিজস্ব ডিসক্রিশন রয়েছে, একটা বিচক্ষণতার অবকাশ রয়েছে। অর্থাৎ সংবিধানের 226 ধারায় প্রদত্ত প্রতিকারটি আদালতের একটি বিবেচনামূলক অথবা
ডিসক্রিশনারি প্রতিকার এবং তাই এটিকে অধিকারের বিষয় হিসাবে দাবি করা যায় না। অনুচ্ছেদ 226-এর অধীনে যে কোনো হাইকোর্টের সামনে একটি রিট পিটিশন দাখিল করা যেতে পারে, যার এখতিয়ারের মধ্যে সম্পূর্ণ বা আংশিক রূপে সেই কজ অফ অ্যাকশন, যে কর্মের কারণ, তা উত্থাপিত হয়। যে কর্তৃপক্ষের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করা হয়েছে সে যে সেই অঞ্চলের মধ্যেই থাকবে কিংবা সে সেই অঞ্চলের মধ্যে রয়েছে কিনা সেটি গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি সুপ্রিম কোর্টের ন্যায় হাইকোর্টের রিট জুরিসডিকশন কিন্তু আরো বেশি এক্সপ্যান্সিভ, আরো বেশি বিস্তৃত। এরপরে আমরা হাইকোর্টের যে অতিরিক্ত ক্ষমতা, অ্যাডিশনাল পাওয়ার, সেগুলো সংক্ষিপ্ত আলোচনা করতে পারি। সশস্ত্র বাহিনী ব্যতীত অন্যান্য সমস্ত আদালত ও ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধানের ক্ষমতা হাইকোর্টের রয়েছে। অবশ্যই সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা রয়েছে, কিন্তু রাজ্য স্তরে এই ক্ষমতা হাইকোর্টের রয়েছে। এটি নিয়ম তৈরি করতে পারে এবং দ্রুত এবং কার্যকর বিচারিক প্রতিকারের জন্য নির্দেশাবলী সহ সময় সময় হাইকোর্ট নির্দেশিকার জন্য নির্দেশাবলীও জারি করতে পারে। সংবিধানের ব্যাখ্যা সম্পর্কিত মামলা অধস্তন আদালত থেকে নিজের কাছে হস্তান্তর করার ক্ষমতা রয়েছে। এবং অফকোর্স আমরা জানি সংবিধানের ইন্টারপ্রিটেশন সংক্রান্ত বিষয়ে ফাইনাল অ্যাডজুডিকেটর অফকোর্স সুপ্রিম কোর্ট, কিন্তু সংবিধান রক্ষা করার দায়িত্ব কিন্তু হাইকোর্টেরও রয়েছে। হাইকোর্টের এছাড়া কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষমতাও রয়েছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি তারা স্টাফ অ্যাপয়েন্ট করতে পারে কোর্টের জন্য। এছাড়া বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা, যেটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ, এটি রাজ্য সরকারগুলির আইন প্রণয়ন এবং কার্যনির্বাহী আদেশের সাংবিধানিকতা অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালিডিটি, সাংবিধানিকতা পর্যালোচনা করার জন্য হাইকোর্টের ক্ষমতা রয়েছে। জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে রাজ্যের যে আইনসভা যে আইন পাশ করছে সেটা সাংবিধানিক কিনা কিংবা সেটা কনস্টিটিউশনাল কিনা সেইটাও কিন্তু বিচার করার অধিকার হাইকোর্টের রয়েছে। যদি জুডিশিয়াল রিভিউ বা পর্যালোচনা করে হাইকোর্ট মনে করে যে সেই আদেশ সংবিধানকে লঙ্ঘন করছে, তাহলে হাইকোর্ট সেগুলোকে অবৈধ, অসাংবিধানিক বা আলট্রা ভায়ার্স কিংবা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে সেগুলোকে অকার্যকরী ঘোষণা করতে পারে। আমরা এবার হাইকোর্টের যে স্বাধীনতা কিংবা ইন্ডিপেন্ডেন্স অফ হাইকোর্টের কিভাবে মেনটেন করা হয়েছে সেটা আলোচনা করব। দায়িত্ব কার্যকরভাবে পালন করার জন্য হাইকোর্টের স্বাধীনতা অত্যন্ত অপরিহার্য। এটি সুপ্রিম কোর্টের মতনই হাইকোর্টের ক্ষেত্রেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটি বডি, ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য কন্ট্রোল অফ এক্সিকিউটিভ কিংবা লেজিসলেটিভ, অর্থাৎ নির্বাহী বিভাগ, মন্ত্রিপরিষদ, এক্সিকিউটিভ কিংবা আইনসভা, সেটা সাংসদ হোক কি বিধানসভা হোক, মানে লেজিসলেচার, এদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, দখল, চাপ কিংবা হস্তক্ষেপ থেকে মুক্ত। ভয় বা পক্ষপাত ছাড়াই হাইকোর্ট ন্যায় বিচার প্রদান করতে পারে এবং সুপ্রিম কোর্টের ন্যায় হাইকোর্টেরও স্বাধীন ও নিরপেক্ষ কার্যকারিতা রক্ষা করা নিশ্চিত করার জন্য সংবিধানে অনেকগুলি বিধান রয়েছে। যেমন আমরা আলোচনা করেছি হাইকোর্টের বিচারকদের যে নিয়োগ প্রক্রিয়া, হাইকোর্টের বিচারকদের যে মেয়াদকালীন নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি অফ টেনিওর, তারপর একত্রিত তহবিলের ওপর ধার্য করা হয় হাইকোর্টের বিচারপতিদের যে স্যালারি এবং অন্যান্য যে হাইকোর্টের ব্যয়, তারপর হাইকোর্টের বিচারকদের আচরণের ওপর কিন্তু কোনো রকমভাবে আলোচনা করা যাবে না। অবসর গ্রহণের পর হাইকোর্টের বিচারকরা আইন অনুশীলন করতে পারবে না। আদালত অবমাননা, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, কন্টেম্প্ট অফ কোর্ট, সেটার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে হাইকোর্টের। আদালত নিজের মতন স্বাধীনভাবে আদালতের কর্মচারী নিয়োগ করতে পারে এবং যেটা আমরা সেপারেশন অফ পাওয়ার্স বলে থাকি, নির্বাহী ও আইনসভা থেকে নির্বাহী বিভাগ অর্থাৎ এক্সিকিউটিভ এবং আইনসভা অর্থাৎ লেজিসলেচার থেকে কিন্তু এটি পৃথকীকরণ করা হয়েছে,
জুডিশিয়ারিকে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে এদের কন্ট্রোল থেকে আলাদা রাখা হয়েছে। এটাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার্স, অর্থাৎ ক্ষমতার বন্টন। এইভাবে হাইকোর্টের স্বাধীনতাকে কিন্তু সংবিধানে সুস্পষ্টভাবে রক্ষা করা হয়েছে। এবং ফাইনালি আমরা কনক্লুড করতে পারি, আমরা একটা উপসংহারের আলোচনা করতে পারি যে হাইকোর্টের যে ন্যায় বিচার, হাইকোর্টের স্বাধীনতা এবং সাংবিধানিক সর্বোচ্চতার সারমর্মকে মূর্ত করে রাজ্যের বিচার বিভাগীয় প্রশাসনের শীর্ষে দাঁড়িয়ে রয়েছে হাইকোর্ট। এর বিস্তৃত এখতিয়ারের মধ্যে দিয়ে হাইকোর্ট আইনের শাসন অর্থাৎ রুল অফ ল সুনিশ্চিত করে এবং সংশ্লিষ্ট রাজ্যের নাগরিকদের শুধুমাত্র মৌলিক অধিকার নয়, কিন্তু অন্যান্য আইনি অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস তো বটেই, এবং অন্যান্য লিগ্যাল রাইটস তথা নাগরিকদের স্বাধীনতা প্রোটেক্ট করে, সংরক্ষিত করে। ভারতের ক্রমবর্ধমান অগ্রগতির সঙ্গে সঙ্গে আইনি প্রেক্ষাপটে পরিচালনা এবং দেশের ভবিষ্যৎ গঠনে সুপ্রিম কোর্টের ন্যায় হাইকোর্টের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।